আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আবারও আগুন, নিহত 4। নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ 11। করোনায় আরও 88 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3629, দৈনিক সংক্রমণ হার 14%। গণপরিবহন ছাড়া সড়কে সব ধরনের যানবাহন, বেড়েছে মানুষ চলাচল, রোববার থেকে খুলছে শপিং মল ও দোকানপাট। ক্যান্ডি টেস্টে 541 রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা, শ্রীলঙ্কার সংগ্রহ 3 উইকেটে 229 রান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, লকডাউনে নিরিবিলি পরিবেশে চিড়িয়াখানায় নতুন নতুন অতিথি, বাচ্চা জন্ম দিয়েছে জেব্রা, জিরাফ, ময়ূর ও হরিণ। আবারও পুরান ঢাকার রাসায়নিকের গুদামে আগুন। আরমানিটোলায় আবাসিক ভবনের নিচতলায় আগুনে পুড়ে মারা গেছেন 4 জন। আহত 21 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আদিত্য মামুনের রিপোর্ট। আবারও অগ্নিকাণ্ড, এবারও পুরান ঢাকা। আরমানিটোলার মুসা ম্যানশন নামের 6 তলা এই ভবনের নিচতলার পুরোটাই রাসায়নিক কারবারের আখড়া। দ্বিতীয় তলা থেকে আবাসিক 18টি পরিবারের বাস এখানে। মধ্যরাতে হঠাৎ আগুনের সূত্রপাত, পুড়ে গেছে গুদামে থাকা কেমিক্যাল, আর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন ভবনের তত্ত্বাবধায়ক। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 3 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেকেই। যে আমার এক ভাতিজা অবস্থা খুব খারাপ, লাইফ সাপোর্টে আছে। তারপরে আরেকজনের আমার ভাইয়ের পুরা শরীর পোড়া গেছে। আরমানিটোলার এই ভবনে কেমিক্যালের কারবার চলছিল অনেকটা গোপনে। অগ্নিকাণ্ডের পরেই প্রকাশ্যে আসে। আবাসিক এলাকায় এমন মৃত্যুকূপ থাকায় ক্ষোভও জানান এলাকাবাসী। এর আগে যারা আগুন লাগার পরে কিছুদিন ছিল, তখন ব্যবসা হয়েছে, কিন্তু গরম ছিল, তারপরে আবার শুরু হয়েছে আগের মতনই। গোপন ছিল, গোপনীয়ত থাকার কারণে এটাকে বুঝতে পারে নাই। এতগুলো মানুষের জীবন যাচ্ছে, এটা দায়ভার কে নেবে? এইবারে কোনো কেমিক্যাল দোকান থাকবে না, কোনো প্লাস্টিকের দোকান থাকবে না। রাসায়নিক থেকেই যে আগুন তা নিশ্চিত হলেও ঘটনা তদন্তে কমিটি করেছে ফায়ার সার্ভিস। এই কমিটি প্রতিবেদন দেবে 10 কার্য দিবসের মধ্যে। আমরা একটা তদন্ত কমিটি করে দিব, তারাই বের করবেন আসলে কেন আগুনটা হয়েছে। পাউডার জাতীয় কেমিক্যাল আছে, লিকুইড কেমিক্যাল আছে কন্টেইনারে, এবং কি ধরনের কেমিক্যাল আছে এখানে কোনো লেভেলিংও নাই। আইনে যেটুকু করার আছে সেটুকু আমরা করব, আর ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা প্রশাসন দেখবেন। ফায়ার সার্ভিসের 3 জন সহ হতাহতদের নেওয়া হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে 4 জন, বাকিরাও শঙ্কামুক্ত নন। এর আগেও নিমতলির অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিল 124 জন। 2019 সালেও চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে প্রাণ যায় 67 জনের। সব আগুনের সূত্রপাত কেমিক্যাল গোডাউন থেকে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি আবাসিক ভবনের 3য় তলায় বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ হয় 11 জন। তাদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি 5 জন, আর 6 জনকে নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিউল ইসলামের ছবিতে নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ফতুল্লার তল্লার জামাইবাজার এলাকার এই ভবনে ভোর 6টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনের 3য় তলায় বসবাস করা 2 পরিবারের 11 জন বিস্ফোরণে দগ্ধ হন। রুমে ঘুমাই না ছিলাম, দুর্ঘটনা ওই ঘরে হয়েছে। ওই দরজা মরজা ভাঙ্গে টুঙ্গে একজনের গায়ে পড়ছে, এইটা পড়ছে, এই জায়গায় 3 জন শুয়ে আছিল। দরজাটা ভিতরে আমার উপর গিয়ে পড়ছে। আমার উপর পড়ার পরে আমি বলতে কি হইল, হ্যাঁ ওইটা দেখি যে চতুর্দিকে আগুনের মতন এরকম দেখা যাচ্ছে। বালু ভইরা বালতি দিয়ে ফালানোর পরে আগুনটা একটু থামে। গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে ধারণা ফায়ার সার্ভিসের। জানালা দরজা বন্ধ ছিল,
হয়তো কোথাও কোনো লিক থাকার কারণে, ভিতরে গ্যাস বদ্ধ থাকার কারণে এই দ্রুত এই ভবন তৃতীয় তলাটা বিস্ফোরিত হয়। পুলিশ বলছে রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর পর বিস্ফোরণ ঘটে। দুটি পরিবারের 11 জন সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে 5 জন ঢাকা বার্ন হসপিটালে ভর্তি আছে এবং বাকি 6 জন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালে ভর্তি আছে। বর্তমানে ফায়ার সার্ভিস টিম এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং ফতুল্লা থানা 3টি টিম আলাদাভাবে তদন্ত করতেছে। ঘটনাস্থলে এসেছেন জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের সংশ্লিষ্টরা। এর আগে একই এলাকার একটি মসজিদে গ্যাস লাইনের বিস্ফোরণে 34 জনের প্রাণহানি হয়েছিল। মাসমালিসা, একুশে টেলিভিশন। করোনায় 24 ঘন্টায় মারা গেছে আরও 88 জন। এ নিয়ে মোট মৃত্যু 10,869। গেল এক সপ্তাহে মৃত্যুর রেকর্ড বেশ উঠানামা করছে। দৈনিক সংক্রমণ হার কমে রয়েছে 14%। এদিকে একদিনে নতুন শনাক্ত 3,500-এর কিছু বেশি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করছে বাংলাদেশ। সংক্রমণ এবং মৃত্যু প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে করোনা শনাক্তের 411তম দিনে 88 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালেই মারা গেছেন 87 জন। এ নিয়ে মোট মৃত্যু 10,869। একদিনে শনাক্ত আগের দিনের তুলনায় কম 3,629। এ পর্যন্ত এ সংখ্যা 7,39,703। নতুন 5,225 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 6,47,674 জন। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমেছে। এ পর্যন্ত শনাক্ত 13.95%। সুস্থতার হার 87.56% এবং মৃত্যুর হার 1.47%। দেশে এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে 2.25 কোটির বেশি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন চলছে। তবে রাজধানীতে লকডাউনের কোনো প্রভাব নেই। গণপরিবহন ছাড়া সড়কে আছে সব ধরনের যানবাহন, আছে পথচারীও। অনেকেই বলছেন পেটের তাগিদে বাইরে বের হচ্ছেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর চিত্র ঢিলে ঢালা লকডাউন। চেকপোস্টেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কম। সড়কে আছে যানবাহন ও মানুষ, বাইরে আসার হাজারো অজুহাত তাদের। সর্বাত্মক লকডাউনে খোলা আছে কিছু অফিস ও কারখানা, তাই পথে মানুষ। এই যে বইয়া রয়েছি পুলিশ আবার যদি খেতে দেয় তাহলে আবার দৌড় দিতে হইব। এই যে কদিন গাড়ি চালাচ্ছি শুধু খোরাকির টাকা জমাই, 2-1 যাত্রী যাও পাই। এখন চেকপোস্টে ব্যাপক পরিমাণ আমাদেরকে আটকায়। সড়কে পায়ে হাঁটা মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। পেটের তাগিদে বাইরে আসা জানান অনেকে। কাজ করতে যাচ্ছি, খাইতে তো হবে। প্রাইভেট কোম্পানিতে কল সেন্টারে জব করি, তো আবার কল সাপোর্টটা দিতে হবে ইমার্জেন্সি বেসিস। কিছু চেকপোস্টে তল্লাশি, জিজ্ঞাসাবাদ নেই। কোথাও কোথাও পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে অনেককে। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য যে লকডাউন, সেটা তো মনে হচ্ছে না। মানুষ প্রয়োজনে তো বের হচ্ছে, আমিও বের হয়েছে প্রয়োজনে। আমার এক আঙ্কেল অসুস্থ, খবর পেয়ে জাস্ট ওনার সাথে দেখা করতে যাচ্ছি। পুলিশ বলছে মানুষের মধ্যে ভয় কাজ করছে না, আছে নানান অজুহাত। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলাও হচ্ছে। যাদের প্রয়োজনীয়তা নাই অথবা ডকুমেন্টস নাই তাদেরকে আমরা ঘরে ফিরিয়ে দিচ্ছি। আর যারা ইলিগ্যাল অথবা কোনোভাবেই কোনো কাগজপত্র তাদের মিলতেছে না, তাদের মুভমেন্ট পাস নেই, তো মোটরযান আইনের গভর্নমেন্ট রুলস ভায়োলেশনের আইনগত ব্যবস্থা যেটা আসতেছে ওটাই আমরা নেওয়া হচ্ছে। করোনা দুর্যোগে নিজে সুরক্ষিত থেকে অন্যকেও নিরাপদ রাখবে নাগরিকদের প্রতি এমন প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে দোকানপাট ও শপিং মল। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে দোকানপাট, বিপণী বিতান খোলা রাখার এই সিদ্ধান্তে মালিক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউনে দেশ জুড়েই ঢিলে ঢালা ভাব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজশাহীতে বেশিরভাগ দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা, তবে ক্রেতাদের উপস্থিতি কম। সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের উপস্থিতি। অবশ্য রয়েছে ভ্রাম্যমাণ আদালতের টহল। রংপুরের প্রধান সড়কে যান চলাচল কম। শপিং মল, মার্কেট বন্ধ থাকলেও অলিগলির দোকানপাট খোলা রয়েছে। ময়মনসিংহের নগরী অলিগলিতে রিকশা, ইজি বাইক ও ছোট যানবাহন চলাচল বেড়েছে।
ব্যবসা প্রতিষ্ঠান, দোকান ও শপিং মল বন্ধ থাকলেও কাঁচা বাজারে আগের মতোই ভিড়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। হিলিতে ঢিলেঢালা লকডাউনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পটুয়াখালীতে নামেমাত্র চলছে লকডাউন। গাইবান্ধায় লকডাউনে কাজ হারিয়ে বিপাকে কৃষি মজুর ও শ্রমিকরা। এদিকে চট্টগ্রামের স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযানে ৩৩ মামলায় ১৮,৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিতরণ করা হয় মাস্ক। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনেও ব্যাটিংয়ের পর বোলিং চমক দেখিয়েছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে শ্রীলঙ্কা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। এর আগে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পারভেজ খোকনের রিপোর্ট। তৃতীয় দিনের শুরুতে ১.৫ ঘন্টা ব্যাট করে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সোয়া ২ দিনে বাংলাদেশ ব্যাট করেছে ১৭৩ ওভার। তৃতীয় দিনে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ২৩তম ৫০ স্পর্শ করেন মুশফিক, আর লিটন দাস অষ্টম হাফ সেঞ্চুরি করেই ফিরে যান ধনঞ্জয়া ডি সিলভার বলে। লিটন দাসের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ফিরেছেন মাত্র ৩ রানে। এরপর তাইজুল ইসলাম আউট হন ২ রানে। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ৬৮ ও তাসকিন আহমেদ অপরাজিত ছিলেন ৬ রানে। স্বাগতিকদের হয়ে ওপেনিং জুটিতে নেমে শুরুটা ভালোই করেন অধিনায়ক দিমুত করুণারত্নে ও লাহিরু থিরিমানে। দলীয় ১১৪ রানে মেহেদী হাসান মিরাজের বলে ৫৮ রানে সাজঘরে ফেরেন থিরিমানে। বাংলাদেশের দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার তাসকিন। ফার্নান্দোকে আউট করেন ২০ রানে। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। পারভেজ খোকন, ২১ টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রমজানে নিত্যপণ্যের বাজার অনেকটাই স্থিতিশীল, ফলের দাম ঊর্ধ্বমুখী। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। করোনাকে পরাজিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করতে দলের সব স্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বিএনপিকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক বলেও মন্তব্য করেন। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর পোস্তগোলা শ্যামপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুধুমাত্র সুরক্ষা সামগ্রী কিংবা খাদ্যদ্রব্য নয়, করোনাকালে অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা দেবারও আহ্বান জানান তিনি। দুটি চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। একটি চ্যালেঞ্জ হচ্ছে করোনা, দ্বিতীয় তরঙ্গকে আমাদের মোকাবিলা করতে হবে, করোনাকে প্রতিরোধ করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে আজকে জীবিকার জন্য খেটে খাওয়া অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। হেফাজতে ইসলামকে উগ্র দানবীয় অপশক্তি আখ্যা দিয়ে বিএনপিকে এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী উগ্র সাম্প্রদায়িক দানবদের প্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বাংলাদেশের একটি দল বিএনপি। জনগণের সহায়তা সরকারের সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করেই এগিয়ে যাবে। সারা দেশে প্রচার কার্যক্রমের মাধ্যমে করোনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। দলের কর্মী নয়, আমরা দেশের কর্মী। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, কিছুটা কমেছে মাছের দাম, তবে নতুন সবজির দাম কিছুটা চড়া। স্থিতিশীল মাংসের বাজার। এদিকে রমজানের শুরু থেকে বেড়েছে সব ধরনের ফলের দাম। সাইদুল ইসলামের রিপোর্ট। কঠোর লকডাউনের মধ্যে সীমিত পরিসরে খোলা কাঁচা বাজার।
তবে লকডাউনের তেমন প্রভাব নেই বাজারে। শাকসবজি সহ নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত। বাজারে এসেছে নতুন কাঁকরোল, তবে দাম চড়া। এছাড়াও দাম বেশি নতুন শসা, বেগুন, ঢেঁড়স সহ নানা সবজির। তবে বাকি সবজির দাম স্থিতিশীল। কাঁকরোল 120 টাকা কেজি, ঢেঁড়স 60 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, করলা আছে 60 টাকা কেজি। মাছের দাম আগের চেয়ে কমলেও কিছুটা চড়া। ইলিশের দর আকার ভেদে 1 থেকে 1,500 টাকা কেজি। বিক্রেতারা বলছেন ঘাটেই সব ধরনের মাছের দাম বেশি। এছাড়াও বাজারের সময়সীমা নিয়ে অভিযোগ রয়েছে তাদের। বর্তমানে ঘাটের মধ্যে মাছ আসতেছে কম, আর চাহিদা কমের কারণে একটু জিতলা দাম, মানে মাছের দাম একটু বাড়তি যাচ্ছে। রমজান মাস তো বিকালবেলা মানুষ বাজার করে, কিন্তু আমরা যখন বাজার করতে আসে তখনই পুলিশ এসে আমাদেরকে বন্ধ করে দেয়। ইফতারে বিভিন্ন ধরনের ফল একটি বিশেষ অনুষঙ্গ। রমজানের শুরু থেকেই দেশি বিদেশি ফলের দাম চড়া। আপেল হলো 180, আর আঙ্গুর 260, 280। এখন একটু তরমুজটা তো শেষ সিজন, এখন মনে হয় লাস্টে একটু দাম বাড়ছে। বাজার দর নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব মাছের দামই মোটামুটি আমি যে রেটে কিনি তার থেকে বেশি মনে হয়েছে। সবজিও রোজা আসার পরে দামটা বেড়ে গেছে। এখন মনে হচ্ছে ভালো, মানে আগের তুলনায় এখন অনেক কমে এসছে। আগে অনেক বেশি ছিল, এরপর একটু কমছে, এখন মোটামুটি একটু আমার কাছে মনে হচ্ছে একটু কম আছে। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকায়, আর খাসির মাংস 900 টাকায়। মুরগির দাম স্থিতিশীল। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী মোহাম্মদপুর বাহারি ইফতারি পদের জন্য ঐতিহ্যবাহী এলাকা। এখানকার হোটেল রেস্তোরাঁগুলোতে বিক্রি হচ্ছে নানা মুখরোচক পদ। তবে লকডাউনের কারণে বিক্রি কম বলে জানালেন বিক্রেতারা। অন্যদিকে কর্মহীন মানুষের মধ্যে ইফতার বিতরণে উদ্যোগ নিয়েছে কিছু সামাজিক সংগঠন। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। রমজানের দশম দিনে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সহ আশপাশের হোটেল রেস্তোরাঁয় নানা পদের ইফতারে সাজানো। ঘরে তৈরি ইফতারের পাশাপাশি মজাদার ইফতার পদ সংগ্রহে হোটেলে এসেছেন অনেকে, কেউ এসেছেন অস্থায়ী দোকানে। বাচ্চাদের চাহিদার কারণে কিছু মুখরোচক জিনিস খেতে চায়, পাশাপাশি আমাদেরও কিছু খেতে ইচ্ছা করে। পরিবেশটা যদি একটু সেই রকম অনুকূলে থাকে তাহলে আপনি সেই জিনিসটা সুন্দরভাবে হয়তো নিতে পারেন। সব বছরই খাওয়া হয়, এই বছর কেন বাদ যাবে। বিক্রেতারা বলছেন করোনা সংক্রমণের বিস্তার এবং লকডাউনের কারণে এবার ইফতার বিক্রি অনেক কম। বিগত দিনের চেয়ে অন্তত 4 ভাগের 1 ভাগে নামে আসছে। একটা সময় চাপ হলে তখন আসলে মানা হয় না, অনেক গেস্ট গায়ে লাগিয়েই থাকে। টেকও আমাদের চালু আছে, হোম সার্ভিস পাঠানো আমরা চালু আছে। 4 ঘন্টা কাজ করেছি, এর মধ্যে 10টা 12টা প্রত্যেক দিনই এরকম দিয়েছি। এদিকে রাজধানীর হাতিরঝিল সহ আশপাশের এলাকায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। যত সদস্যরা আছে সবাই মিলে প্রতিদিন 10 টাকা করে জমা করে, তারপর হচ্ছে মাসে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা গরিবদের জন্য কিছু করার চেষ্টা করি। লকডাউন থাকায় অনেকের কাজ নেই, তাই এমন উদ্যোগ বলে জানান সংগঠনের প্রতিনিধিরা। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি 8 বছর উপলক্ষে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে হতাহত শ্রমিকদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠন। শুক্রবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় দুর্ঘটনায় আহত ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সরকারের কাছে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। এদিকে দুর্ঘটনার 8 বছর উপলক্ষে শনিবার রানা প্লাজার সামনে নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান শ্রমিকরা। বান্দরবান নাইখ্যাংছড়ি ঘুমধুম এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। ঘুমধুমের 22 ফাঁড়ি সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় ইয়াবা কারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের মৃতদেহ, 80,000 ইয়াবা, দেশীয় অস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। চট্টগ্রামে ফাঁদে ফেলে টাকা দাবির অভিযোগে প্রতারক চক্রের 3 জনকে আটক করেছে পুলিশ। নগরী পাহাড়তলী থানার একতা আবাসিক এলাকায় একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মাসুদ রানা, লক্ষ্মী রানী দাস ও নার্গিস আক্তার। পুলিশ জানায়, তারা নিজেদের সিটিজি ক্রাইম টিভি ও ভোরের জানালার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বিভিন্ন জনকে টার্গেটের পর নারীদের দিয়ে ফোন করে প্রতারণার ফাঁদে ফেলত তারা।
বিভিন্ন লোককে ট্র্যাপ করে ওই বাসায় ডেকে নিয়ে উলঙ্গ ভিডিও করার ভয় দেখিয়ে মেরে সে পুলিশ পরিচয় এবং সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জন থেকে টাকা আদায় করে। গ্রীষ্মের শুরু থেকে তীব্র পানি সংকটে কুষ্টিয়া পৌর এলাকার বাসিন্দারা। পুরনো ওয়ার্ডগুলোতে সামান্য সরবরাহ থাকলেও বর্ধিত এলাকায় পানির হাহাকার। কর্তৃপক্ষ বলছে স্তর নিচে নেমে যাওয়ার নলকূপ ও পাম্পে পানি উঠছে না। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শুষ্ক মৌসুমে পৌরসভা সহ আশপাশের এলাকায় এমনিতেই পানির সংকট থাকে। গড়াই নদীর স্বল্প পানি প্রবাহ এ সংকটকে আরও তীব্র করেছে। পানির স্তর নেমে যাওয়ায় এসব এলাকার প্রায় সব নলকূপে অকেজো। দু একটা কাজ করলেও পানি উঠছে খুবই সামান্য, পাম্পেও পানি উঠছে না। এতে খাবার পানির পাশাপাশি ঘর গৃহস্থালির কাজে হিমশিম খাচ্ছে মানুষ। খাওয়া দাওয়া, গোসল করা অনেক কষ্টের মধ্যে হচ্ছে, দূর থেকে পানি আনতে হয়। অধিকাংশ টিউবওয়েলে পানি উঠতেছে না, যদিও মাঝরাতে একটু একটু ওঠে, তাতে কাজ হয় না। সেহেরির সময় আমরা কোথাও পানি আনতে যেতে পারছি না। পৌরসভার পক্ষ থেকে পুরনো এলাকায় 3 বেলা পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করলেও বর্ধিত এলাকায় লাইন না থাকায় সেটিও সম্ভব হচ্ছে না। পুরাতন এলাকায় পৌরসভার পানি যেভাবে সার্ভিস পায় বা তারা সুযোগ পাচ্ছে, তার থেকে আমরা অনেক কম পাচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি। কর্তৃপক্ষ বলছে গড়াইয়ে পানি প্রবাহ কমে যাওয়া এবং পানির স্তর অন্য বছরের তুলনায় 25 থেকে 30 ফুট নিচে চলে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এজন্য গভীর নলকূপের যথেচ্ছ ব্যবহারকে দায়ী করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বৃষ্টি হলেই ওয়াটার টেবিলটা অনেক তখন উপরে এসে যাবে এবং মানুষ এই পানির যে হাহাকার, এই হাহাকার থেকে নিষ্কৃতি পাবে। যত্রতত্র সাবমার্সিবল পাম্প ব্যবহারের জন্য পানির লেয়ারটা নিচে নামতেছে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ওয়াটার লেভেলও বাড়তেছে না, এই সমস্যাটাও সমাধান হচ্ছে না। জনদুর্ভোগ বিবেচনায় পানি সংকট কাটাতে শিগগিরই কার্যকর উদ্যোগ দেখতে চায় পৌরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করবে ইউরোপীয় ইউনিয়ন। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষদের প্রতিদিন ইফতার করাচ্ছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। নিজেদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে তাদের হাতে। একই সাথে কেন্দ্রীয় যুবলীগ এবং ছাত্রলীগ উত্তরের উদ্যোগেও রাজধানী জুড়ে ছিল ইফতার বিতরণ কর্মসূচি। এছাড়া বেশ কয়েকটি সংগঠন ইফতার বিতরণ করছে রাজধানী জুড়ে। মাহমুদ হাসানের রিপোর্ট। ধানমন্ডি 4 এলাকায় ভাসমান মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজবিরুল হক অনু ব্যক্তি উদ্যোগে রান্না করা খাবার প্রতিদিন প্রায় 400 মানুষের হাতে তুলে দিচ্ছেন। প্রতিদিন আমাদের খাবার 400 রান্না করা লোকের খাবার দিচ্ছি শুধু আমাদের এই জায়গায়। এটা পর্যায়ক্রমে বাড়তে থাকবে এবং পবিত্র ঈদের দিন আমরা পথ শিশু টোকাইদেরকে নতুন কাপড় এবং 600 লোকের বাসায় যেভাবে আমরা মানুষ গেস্ট দাওয়াত দিয়ে খাবার দিই, ওভাবে তাদেরকে দাওয়াত দিয়ে আমরা পবিত্র ঈদুল ফিতর তাদের সাথে উদযাপন করব। কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকশো ভাসমান মানুষের হাতে ইফতার তুলে দেয় কেন্দ্রীয় যুবলীগ। আজকে শুধু খাবার বিতরণে নয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা প্রোভাইড করছি। এদিকে ধানমন্ডি 3 এলাকায় পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি ওয়ার্ড থানায় আমরা এইভাবে পথ শিশু এবং গরিবদের মাঝে খাবার বিতরণ করছি এবং ইফতার বিতরণ, সেহরি বিতরণ করছি। ধানমন্ডি 32-এ শুক্রাবাদ এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে ধানমন্ডি ইয়ুথ ক্লাব নামের একটি বেসরকারি সংগঠন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের একই ঘর থেকে 3 রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন নুরুল ইসলাম, তার স্ত্রী মরিয়ম বেগম এবং শালিকা হালিমা খাতুন। পুলিশের প্রতিবেশীরা জানায় কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে তারা জানায়। পুলিশ বলছে ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহত নুরুল ইসলাম ও মরিয়ম দম্পতির 3টি সন্তান রয়েছে। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
করোনা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দর দিয়ে আলু রপ্তানির রেকর্ড গড়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেড়েছে রপ্তানি। একই সাথে বাঁধাকপি ও টমেটোর চাহিদাও বেড়েছে বিশ্ববাজারে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সরকারি তথ্য মতে দেশে মোট আলুর উৎপাদন ৯০ লাখ মেট্রিক টন আর চাহিদা প্রায় ৭০ লাখ। উদ্বৃত্ত থাকায় বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি আলু। রপ্তানিকারকরা জানান, আলুর পাশাপাশি অন্যান্য সবজিরও চাহিদা বেড়েছে। সৌদিতে যাবে, কাতারও যাবে, দোহারে যাবে, মালয়েশিয়াতে যাচ্ছে। মালয়েশিয়া এই মুহূর্তে আমাদের বাংলা পাতাকপি আর আলুর জন্য বৃহৎ মার্কেট, বড় মার্কেট হচ্ছে মালয়েশিয়া। আমদানি রপ্তানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের ৯ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আলু রপ্তানি হয় ৪০,০০০ মেট্রিক টন আর বাঁধাকপি হয়েছে ৮,১১২ মেট্রিক টন। রপ্তানি তালিকায় নতুন যুক্ত হয়েছে টমেটো। এবার এটা আমাদের নতুন উদ্যোগ। এবার ২৫ টন করে ৭৫ মেট্রিক টন গেছে, আর এটা গেছে মালয়েশিয়াতে। আর টমেটো যায় মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। সবজির মান ধরে রাখতে রপ্তানির আগে পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানান বন্দরের রোগতত্ত্ববিদ। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন ইনসেক্ট এবং ডিজিজ নাই এই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হলে তখন সেগুলোর জন্য আমরা ফাইটোসেনিটারি সার্টিফিকেট ইস্যু করি। বাংলাদেশি সবজির আন্তর্জাতিক বাজার ধরে রাখতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। শেষ করব চিড়িয়াখানার নতুন অতিথির খবর দিয়ে। ২ দফা লকডাউনে জাতীয় চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি। জেব্রা, জিরাফ, জলহস্তী, ময়ূর, চিত্রা হরিণ সহ বেশ কিছু প্রাণীর বাচ্চা জন্ম নিয়েছে দর্শনার্থীবিহীন নিরিবিলি পরিবেশে। এসব প্রাণী বিক্রি নিষিদ্ধ হওয়ায় প্রতিবেশী দেশগুলো থেকে ভিন্ন প্রজাতির সাথে বদল করার কথা ভাবছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের রিপোর্ট। মহামারীকালে সরকার ঘোষিত লকডাউনে জনমানবহীন জাতীয় চিড়িয়াখানা। যতদূর দৃষ্টি যায় শুধু শূন্যতা। এই নির্জনতা চিড়িয়াখানার প্রাণীরা যেন বেশ ভালোই উপভোগ করছে। দুপুরের রোদে খুনছুটিতে মেতেছে সিংহ আর সিংহী। রয়্যাল বেঙ্গল টাইগারও কম যায় না। নীরব পরিবেশে বাঘিনীর সঙ্গে তার একান্ত সময়। গরমে অনেকটা অলস সময় পার করছে চিত্রা হরিণ। মা বাবার সঙ্গে শুয়ে বসে আছে সদ্য জন্ম নেয়া শাবকগুলো। পেখম মেলে নয়নাভিরাম সৌন্দর্য ছড়াচ্ছে ময়ূর। কাঠবিড়ালি চিড়িয়াখানার আরেক চটপটি প্রাণী, লেজ উঁচিয়ে ছুটোছুটিতে ব্যস্ত। জ্যাবরা, ঘোড়া আর জিরাফের ঘরে এসেছে নতুন অতিথি। সেবা যত্নের কোনো কমতি রাখছেন না কেয়ারটেকাররা। লকডাউনের মধ্যে এরা খুবই আনন্দে উল্লাসে দিন যাপন করতেছে, কারণ জনগণ নাই, এদেরকে কেউ ডিস্টার্ব করতে পারতেছে না। তারা আপনার খাওয়া দাওয়া খুব ভালোভাবে করতেছে এবং তারা প্রজন্মের কাজও খুব ভালোভাবে করতেছে। চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, দর্শনার্থী প্রবেশ বন্ধ হওয়ায় পশু পাখির সন্তান জন্ম দেয়া বেড়েছে। দিক থেকে তাদের যে খাদ্যের ইমিউনিটি ভালো, রোগবালাই নাই, তাদের এনার্জেটিক আছে, আরেক দিক থেকে উত্তক্ততা নাই। সো দুয়ে মিলে তাদের প্রজনন ক্ষমতা এই মুহূর্তে বেড়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, লকডাউনের ফলাফল মিলবে আরও কয়েক মাস পর। আসবে আরও অনেক নতুন অতিথি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আবারও আগুন, নিহত ৪। নারায়ণগঞ্জের গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১১। করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৬২৯। দৈনিক সংক্রমণ হার ১৪%। গণপরিবহন ছাড়া সড়কে সব ধরনের যানবাহন, বেড়েছে মানুষ চলাচল। রোববার থেকে খুলছে শপিং মল ও দোকানপাট। ক্যান্ডি টেস্টে ৫৪১ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা। শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।